পরীক্ষা নিয়ে আসলে আমাদের প্ল্যান প্রোগ্রাম বা পরীক্ষা নিয়ে আমাদের চিন্তা ধ্যান ধারণা কেমন হওয়া উচিত এবং সেই সাথে ফলাফলের ক্ষেত্রেও আমাদের প্রত্যাশাটা কেমন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। একজন আদর্শ বাবা-মা বা আদর্শ প্যারেন্ট হিসাবে আমাদের সবচেয়ে বড় কর্তব্য হলো আমাদের সন্তানদেরকে নীতি-নৈতিকতা এবং আদর্শের শিক্ষা দেওয়া। সেই সাথে সন্তান যাতে তার সর্বোচ্চ চেষ্টা করে জ্ঞান অর্জনে নিজেকে নিবেদিত করতে এবং সময় নষ্ট না করতে। সন্তান যাতে তার চেষ্টার কোনো ত্রুটি না করে সে বিষয়টি দেখভাল করা অভিভাবক হিসেবে আমাদের মূল কর্তব্যের জায়গা। এরপর পরীক্ষা যদি কোনো কারণে সে ভালো করতে নাও পারে সেটাকে অ্যাপ্রিশিয়েট করা, সেটাকে বাহবা দেওয়া বা সেটাকে মেনে নেওয়ার মতো মানসিকতা অভিভাবক হিসেবে আমাদের মধ্যে থাকা দরকার। আমরা আজকাল ঠিক এর উল্টো মেরুতে অবস্থান করছি। সন্তান যাই করুক না করুক, পরীক্ষায় ভালো ফলাফল করলে আমরা খুশি। অতএব সে নকল করে পরীক্ষা দিয়ে পাস করুক কিংবা অন্য কোনো উপায় অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা পাস করুক, তাতে বাবা-মার মাথা ব্যথা নেই। বাবা-মার মাথা ব্যথা হলো সে ভালো ফলাফল করতে পারলো কিনা সে বিষয়টা নিয়ে। দেখুন, আজ সমাজে যে নীতিবান মানুষের দুর্ভিক্ষ এবং খরা চলছে, এর অন্যতম প্রধান একটি কারণ হলো আমাদের এই যে নৈতিকতার দুর্ভিক্ষ পরিবারে এবং বাবা-মার মধ্যে দেখা দিয়েছে, এই জায়গা থেকে এটা মূলত শুরু। অনেক বাবা-মা সন্তানকে রীতিমতো নকল সরবরাহ করে দেন। রীতিমতো সন্তানকে প্রশ্নপত্র কিনে দেন। অনেক শিক্ষকও এই কাজটি করে থাকেন। যে সমাজে অভিভাবকরা সন্তানদেরকে এই পথে পরিচালিত হতে উদ্বুদ্ধ করেন, সেই সমাজ থেকে আসলে আমরা কিভাবে ভালো কিছু আশা করতে পারি? অতএব আমাদের মানসিকতা পরিবর্তন করাটা খুব বেশি জরুরি। আজ পরীক্ষা নিয়ে যে উন্মাদনা চলছে, যে অতিরিক্ত মাতামাতি চলছে এবং এর ফলশ্রুতিতে আমাদের তরুণরা যে পরিমাণ ডিপ্রেশন এবং আত্মহত্যার প্রবণতার দিকে তারা অগ্রসর হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমাদের মানসিকতা পরিবর্তনটা খুব বেশি জরুরি। পরীক্ষায় ভালো ফলাফল করা এটা যেমন একটা পরীক্ষার বিষয়, সততার সাথে পরীক্ষা দিতে পারা, যথাযথ প্রচেষ্টার মাধ্যমে পরীক্ষা দেওয়া, কোন প্রকার অনৈতিকতা অসাধু উপায় অবলম্বন না করতে পারা, এটাও একটা পরীক্ষার বিষয়। সেটা হলো নৈতিকতার পরীক্ষা, সেটা হলো আসল পরীক্ষা। সে আসল পরীক্ষা আমাদের সন্তানদের উত্তীর্ণ হওয়ার ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে, সে ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং তাদেরকে পরীক্ষার বিষয়টাকে ডু অর ডাই এর পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয়। কত এসএসসি এইচএসসি তে ভালো ফলাফল করা শিক্ষার্থী তারা ভালো কোনো জায়গায় যেতে পারেন নাই। আবার এর বিপরীতে বহু শিক্ষার্থী আমাদের সামনে ডানে বামে খোঁজ করলে আমরা পাবো যারা খুব ভালো ফলাফল করতে পারেন নাই একাডেমিক ক্যারিয়ারে, কিন্তু তারা তার জীবনে অনেক সফল হয়েছেন এবং ভালো এবং কাঙ্ক্ষিত প্রত্যাশিত জায়গায় তারা যেতে পেরেছেন। অতএব সন্তানদেরকে এই মোটিভেশন গুলো যেমন দেওয়া দরকার এবং তারা মূলত পড়াশোনা করছে কিনা, তারা মূলত সময় নষ্ট করছে কিনা সেই বিষয়গুলোতে মনোযোগ দেওয়া হলো অভিভাবক হিসেবে আমাদের কর্তব্য। এবং আমি যেটা বলছিলাম যে গণমাধ্যম সহ আমাদের অন্য যারা আমরা আছি তারাও পরীক্ষার বিষয়গুলোকে এত বড় করে দেখা এবং অতিরিক্ত মতামতের এই জায়গাটা থেকে আমাদের মনে হয় সরে আসা দরকার। তা না হলে আমাদের সন্তানদের মধ্যে নৈতিকতার যে অভাব আমরা দেখতে পাচ্ছি সেটা আরো কঠোরভাবে এবং আরো প্রকট আকার ধারণ করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা আপনার কাছে এবার একটি ভিন্ন প্রসঙ্গে একটা বিষয় জানতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ের অফিস বাংলাদেশে তারা কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। এই নিয়ে সাধারণ নাগরিক, সচেতন নাগরিক, সেই সাথে আলেম সমাজ এটার বিরোধিতা করেছেন এবং এটা নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে। আপনার কাছে জানতে চাই এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস পৃথিবীর কোন দেশগুলোতে আছে আমরা জানি। পৃথিবীতে গৃহযুদ্ধ চলমান এবং ভয়াবহ যুদ্ধরত কোনো দেশের মধ্যে সাধারণত এ ধরনের অফিসের কার্যক্রম বা এই জাতীয় কার্যক্রম পরিচালনা করা হয়। জাতিসংঘের এতগুলো সদস্য রাষ্ট্রের মধ্যে মাত্র অল্প কয়েকটি রাষ্ট্রের মধ্যে এর কার্যক্রম পরিচালিত, এর মধ্যে বেশিরভাগই হলো আফ্রিকার এবং যুদ্ধ পীড়িত দেশগুলোতে। সাবকন্টিনেন্টে শুধু নেপালে তাদের অফিস ছিল একটা সময় পর্যন্ত এবং নেপালের সরকার তাদেরকে অফিস গুটিয়ে এখান থেকে চলে যেতে অনুরোধ করে এবং তাদেরকে এখান থেকে চলে যেতে হয়। এই যখন বাস্তবতা, তখন আমাদের দেশে আসলে মানবাধিকার পরিস্থিতি এরকম কোনো ভয়াবহ পর্যায়ে যায়নি যে এখানে আসলে মানবাধিকার কমিশনের অফিস খুলতে হবে। আমার সবচেয়ে বড় প্রশ্নের জায়গাটা হলো মানবাধিকার কমিশন বা জাতিসংঘের যে মানবাধিকারের সংজ্ঞা, এটা কি সার্বজনীন? তাদের মানবাধিকারের সংজ্ঞাকে পৃথিবীর সব মানুষ মানেন, গ্রহণ করেন? তার মানবাধিকার বলতে যে বিষয়গুলোকে বলে সেগুলো আসলে কি সবগুলোই মানবাধিকারের আওতায় পড়ে?
জি। এবং তারা যেগুলোকে মানবাধিকারের বাইরে রাখে সেগুলো কি আসলে মানবাধিকারের বিষয় কিনা। তারা মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধ কি থামাতে পেরেছে? তারা ফিলিস্তিনে কোনো শিশুর কান্না কি থামাতে পেরেছে? তারা যদি মানবাধিকার সে সমস্ত জায়গা প্রতিষ্ঠা করতে না পারে, বাংলাদেশ তারা কি জি। প্রতিষ্ঠা করবে? সংবিধাতিকভাবে মূল্যবোধ পরিপন্থী কার্যক্রমের সঙ্গে তারা জড়িয়ে পড়বে, যেটা বিভিন্ন দেশে করার ব্যাপারে তাদের উপর অভিযোগ রয়েছে। অতএব এটি কোনোভাবে আমাদের দেশের জন্য উপযোগী কোনো বিষয় হতে পারে না। আমি অসংখ্য মনে করি যে সরকারের উচিত এটাকে বিবেচনা করা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।